আজকে আমরা আলোচনা করব এসএসসি হিসাব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় জাবেদা। চলো শুরু করি। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে সাধারণ জাবেদা, বাট্টা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা এবং শেষে বিক্রয় ফেরত জাবেদা। আর্থিক ও অনার্থিক ঘটনা চিহ্নিতকরণের পর আর্থিক লেনদেনসমূহ প্রাথমিক হিসাবের বইতে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিতকরণপূর্বক লিপিবদ্ধ করা প্রয়োজন। লেনদেনসমূহের মাঝে প্রকৃতিগত পার্থক্য বিদ্যমান, লেনদেনের বৈশিষ্ট্য ও প্রকৃতি বিবেচনা করেই জাবেদা শ্রেণী বিভাগ করা হয়েছে। লেনদেনের প্রকৃতি অনুযায়ী যে শ্রেণীর জাবেদা প্রযোজ্য ওই জাবেদায় তা লিপিবদ্ধ করতে হবে। এরপর দেখি প্রাথমিক দাখিলার বই। জাবেদাকে বলা হয় প্রাথমিক দাখিলার বই অথবা মৌলিক দাখিলার বই অথবা প্রাথমিক হিসাবের বই অথবা দৈনন্দিন দাখিলার বই অথবা সহায়ক বই। তাহলে আমরা কয়ভাবে বলতে পারি? জাবেদা বইকে আমরা চারভাবে বলতে পারি: প্রাথমিক দাখিলার বই, মৌলিক দাখিলার বই, দৈনন্দিন দাখিলার বই অথবা সহায়ক বই। এরপর আসি জাবেদার গুরুত্ব। জাবেদার গুরুত্ব গুলোর মধ্যে কি আছে? লেনদেন লিপিবদ্ধকরণ আছে, লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা যায় জাবেদা করার মাধ্যমে, অর্থাৎ কয়টা লেনদেন হয়েছে এবং এগুলার পরিমাণ, সম্পূর্ণ পরিমাণ কত। দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত করা হয়, কারণ এখানে কি করা হয়? ডেবিট ক্রেডিট করা হয়। তাহলে কি হয়? ডেবিট ক্রেডিট করলে দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত করা হয়। লেনদেনের ব্যাখ্যা করা হয়, লেনদেনের নিচে কি করতে হয়, এটা কেন হয়েছে, কেন ডেবিট হয়েছে, কেন ক্রেডিট হয়েছে, এটা ছোট একটা ব্যাখ্যা দিতে হয়। এর মাধ্যমে ভুল ত্রুটি হ্রাস করা যায়। ভবিষ্যৎ সূত্র এবং পাকা বহির সহায়ক। তো এটা হচ্ছে সাধারণ জাবেদার নমুনা ছক। এটা হচ্ছে একটা কি? সাধারণ জাবেদার নমুনা ছক। নরমালি যেটাকে আমরা জাবেদা বলে থাকি, যেখানে থাকবে তারিখে কলাম একটা, বিবরণের কলাম একটা, খতিয়ান পৃষ্ঠার কলাম একটা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তো আমরা এখন ডিরেক্ট কিছু জাবেদা প্র্যাকটিস করব। জাবেদা প্র্যাকটিস করার পূর্বে আমরা কি করব? আমরা হচ্ছে যে একটা সূত্র আছে, যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্র, ওটা একটু আরেকটু দেখে নিব। যদিও এটা আমি তৃতীয় অধ্যায়ে বিস্তরভাবে আলোচনা করেছি। একদম বিস্তর বা ব্যাখ্যা অনুযায়ী যদি তুমি জানতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তৃতীয় অধ্যায়ে যে ক্লাস, ওটা কি করতে হবে? দেখতে হবে। প্রথমত আমরা সূত্র হচ্ছে ব্যয় সম্পদ ডেবিট, আয় দায় ক্রেডিট। এখন আসলে ব্যয় সম্পদ ডেবিট আর ক্রেডিট, এখানে আরো দুইটা জিনিস কোথায় গেল? একটা হচ্ছে উত্তোলন, একটা হচ্ছে মূলধন। এই দুটো জিনিস কোথায় গেল? দেখো, প্রথমে আমরা মূলধন নিয়ে কাজ করি। সরি, মূলধন না, প্রথমে আমরা উত্তোলন নিয়ে কথা বলি। উত্তোলন উত্তোলন করা আলটিমেটলি কি হয়? উত্তোলন করলে ব্যবসা থেকে টাকা চলে যায়। অন্যদিকে ব্যয় ব্যয় করলে কি হয়? ব্যয় করলেও ব্যবসা থেকে টাকা চলে যায়। দেখো, কাজ কিন্তু দুইটাই আলাদা হলেও এটা কিন্তু দেখতে কিছুটা একরকম দেখাচ্ছে না? হ্যাঁ, একরকম দেখাচ্ছে। তাই এই যে তুমি কিভাবে মনে রাখবে, এটা উত্তোলন। ব্যয় কি করে? ব্যবসা থেকে ব্যয় হলে ব্যবসা থেকে টাকা চলে যায়। ব্যয় কি হয়? বৃদ্ধি হলে ডেবিট হয়। অন্যদিকে উত্তোলনে ব্যবসা থেকে টাকা চলে যায়, উত্তোলনের ফলে তাই উত্তোলনও ডেবিট হয়। কিভাবে মনে রাখবা? এখানে তার বল, এখানে আর তো আর এক্সট্রা করে আনতে হচ্ছে না। উত্তোলন ব্যয় সম্পদ ডেবিট, কারণ কি? ব্যয়ের ফলে ব্যবসা থেকে টাকা চলে যায়, অন্যদিকে উত্তোলনের ফলে ব্যবসা থেকে টাকা চলে যায়। তার মানে ব্যয় থেকে ফলে ব্যবসা থেকে টাকা চলে যায়, আচ্ছা ওটা ডেবিট হলে উত্তোলনের ফলে যেহেতু ব্যবসা থেকে টাকা চলে যাচ্ছে, ওটাও ডেবিট। এভাবে মনে রাখবা। অন্যদিকে মূলধন। মূলধন মানে কি? মালিক ব্যবসায় যা দেয়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, যে মালিক ব্যবসায় টাকা দেয় মূলধন বিনিয়োগ করে, এটা কি সারা জীবনের জন্য, নাকি মালিক এক প্রত্যাশা করে যে একটা সময় গিয়ে ব্যবসা থেকে তার রিটার্ন নেবে? অবভিয়াসলি রিটার্ন নেবে। এটা তো আজীবনের জন্য ব্যবসাকে দেয় নাই। হ্যাঁ, ব্যবসা চলমান, তবে একটা সময় গিয়ে কি নিবে? মালিক একটা মূলধনটা নেওয়ার কি আছে? একটা আকাঙ্ক্ষা আছে। তার মানে কি? ব্যবসায় মূলধন আছে না? মূলধন এটা কার কাছে আছে? এখন ব্যবসায়ীর কাছে আছে। এই যে ব্যবসায়ী, যে মালিক যে টাকা দিছে, সেটা মালিকের মূলধন, যেটা ব্যবসায়ী আছে। তার মানে দেখো তো, মালিক প্রত্যাশা করে, অন্যদিকে ব্যবসায়ী কি করে? ব্যবসায়ী চিন্তা করে যে একটা সময় গিয়ে যে মালিকের মূলধন, ওটা মালিককে একটা সময় গিয়ে ফেরত দিতে হবে। সেটাকে আমরা কি বলি? যেটা ব্যবসায়ীর কাছে আছে, অন্যের জিনিস ব্যবসায়ীর কাছে আছে, একটা সময় গিয়ে দিয়ে দিতে হবে, সেটাকে দায় বলি। তো মূলধন এক প্রকার কি দায়? কোন দায়? অন্তর্দায়। কোন দায়? অন্তর্দায়। তাহলে দেখো, মূলধন এক প্রকার দায়। দেখো, এখানে ডিরেক্ট লেখা আছে যে দায়। দায় বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। মূলধন এক প্রকার দায়, তাহলে দায় বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। তার মানে এটাকে আমার এক্সট্রা করে আর লিখে লিখে এখানে সূত্রের মধ্যে লিখতে হচ্ছে যে
মূলধন আয় দায় ক্রেডিট না লিখতে হচ্ছে না। কেন লিখতে হচ্ছে না? এই যে দায়ের মধ্যেই মূলধন আমরা কাউন্ট করে ফেলতেছি বা চলে আসতেছে আমাদের মাথায়। তাহলে কি কি করবো? ব্যয় সম্পদ ডেবিট, আয় দায় ক্রেডিট, জাস্ট সত্য এতটুকুই কি করবো আমরা মনে রাখবো। এখন দেখি পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় করলে কি হয়? ব্যবসায় আয় হয়। আরেকটা কি হয়? ব্যবসায় টাকা আসে। কি আসে? টাকা আসে। তাহলে টাকা, এটা কি সম্পদ? সম্পদ বৃদ্ধি পেলে কি ডেবিট? তাহলে নগদান হিসাব ডেবিট। অন্যদিকে কি? আয় হয়। এটা কিসের মাধ্যমে আয়? বিক্রয়ের মাধ্যমে কি হয়? আয় হয়েছে। তাই আমরা কি করব? বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব ক্রেডিট। একটা জিনিস সবসময় মনে রাখবা, এদিকে আমি লিখে দিই, পণ্য, মাল, চেক। পণ্য, মাল, চেক, এই তিন নামে কখনো হিসাব হয় না। কি হয় না? তিন নামে কখনো হিসাব হয় না। কিরকম হিসাব? এই যে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এরকম এগুলোকে বলা হয় হিসাব। এরকম হিসাব কখনো পণ্য হিসাব ডেবিট, মাল হিসাব ডেবিট অথবা ক্রেডিট, অথবা চেক হিসাব ডেবিট ক্রেডিট কোনো কিছুই হবে না, কখনোই কোনো কিছু হবে না। এরপরে সেকেন্ড যাবে তাই, হাসানের নিকট হতে ক্রয়। তার মানে কি? এখানে কি কি ঘটেছে? ক্রয় ঘটেছে। প্রথমে আমাকে নির্ণয় করতে হবে যে কি নগদ হয়েছে নাকি বাকিতে হয়েছে। এখানে যেহেতু বাকিতে লেখা নাই, কি লেখা নাই? বাকিতে লেখা নাই, বাকিতে কি নাই? লেখা নাই। তার মানে আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি যে এটা নগদ হয়েছে। আমাদের সেন্সে যেটা কভার করে যে বাকিতে লেখা নাই মানে নগদ হয়েছে, কিন্তু আসলে এটা না। বাস্তবে হচ্ছে অন্যরকম। বাস্তবে কিরকম? বাস্তবে কিরকম? বাস্তবে হচ্ছে তোমাদের দুটো লাইন বলি, জাস্ট মনোযোগ দিয়ে শুনবা। এখানে কিওয়ার্ড গুলো বলতেছি আমি। পণ্য ক্রয় অথবা বিক্রয়। পণ্য ক্রয় অথবা বিক্রয়ের ক্ষেত্রে, পণ্য ক্রয় অথবা বিক্রয়ের ক্ষেত্রে যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, সেক্ষেত্রে যদি নগদ উল্লেখ থাকে, আমি আর এতটুকু লিখলাম না, তাহলে যদি নগদ উল্লেখ থাকে লেনদেনটি নগদ হয়েছে বলে মনে করতে হবে। আর যদি নগদ উল্লেখ না থাকে তাহলে মনে করতে হবে লেনদেনটি বাকিতে হয়েছে। আমি আরেকবার ক্লিয়ারলি বলি, পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? পণ্য ক্রয় অথবা বিক্রয়ের ক্ষেত্রে যদি এই যে ব্যক্তি অথবা প্রতিষ্ঠান নাম উল্লেখ থাকে, ব্যক্তি অথবা প্রতিষ্ঠান নাম উল্লেখ থাকে, সেক্ষেত্রে যদি নগদ উল্লেখ থাকলে লেনদেনটি নগদ হয়েছে বলে মনে করতে হবে। যদি নগদ উল্লেখ না থাকে লেনদেনটি বাকিতে হয়েছে বলে মনে করতে হবে। এই যে দেখো, এখানে কি পণ্য ক্রয় বিক্রি হয়েছে না? হ্যাঁ, ক্রয় হয়েছে। পণ্য ক্রয়ের ক্ষেত্রে যদি ব্যক্তি বা প্রতিষ্ঠান নাম উল্লেখ থাকে, ব্যক্তি বা প্রতিষ্ঠান নাম উল্লেখ আছে, হ্যাঁ ব্যক্তির নাম কি আছে? উল্লেখ আছে। সেক্ষেত্রে যদি এই লেনদেনে নগদ উল্লেখ থাকলে লেনদেনটি নগদ হয়েছে বলে মনে করতে হবে। যদি নগদ উল্লেখ না থাকে লেনদেনটি মনে করতে হচ্ছে বাকিতে হয়েছে। তাহলে এখানে নগদ উল্লেখ আছে কি নাই? অবভিয়াসলি নগদ উল্লেখ নাই। যেহেতু নগদ উল্লেখ নাই তাহলে আমরা এটা কি কি বলবো? এটা থেকে বাকিতে হয়েছে বলে মনে করবো আমরা। কিসে হয়েছে বলে মনে করবো? বাকিতে হয়েছে বলে মনে করবো। যে দেখো, আমি পণ্য ক্রয় করলাম, তাহলে কি হয়েছে? এক প্রকার ক্রয়টা আমার জন্য কি? ব্যয়। ব্যবসায়ের জন্য কি? এটা ব্যয়। তাহলে ক্রয়টা ব্যয় বৃদ্ধি পেলে কি? ডেবিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট। অন্যদিকে কি কি হয়েছে? এই যে আমি তার কাছ থেকে যে পণ্য ক্রয় করলাম, আমি কি টাকা সরাসরি টাকা দিয়ে ফেলছি? না, দিই নাই। ভবিষ্যতে দিব, কিন্তু আমাকে তো টাকাটা দিয়ে ফেলতে হবে। এটা আমার জন্য কি? একটা সময় গিয়ে বাধ্যতামূলক দিয়ে ফেলতে হবে। এটা আমার জন্য কি? এটা আমার জন্য দায়। তাহলে ওটা কি? এটা আমার জন্য দায়। কি দায়? পাওনাদার। আমার কি সৃষ্টি হয়েছে? পাওনাদার সৃষ্টি হয়েছে।
পাওনাদার ক্রেডিট। এরপর আসি খালেকের নিকট নগদে পণ্য বিক্রয়। এই যে প্রথমে কি বললাম, যদি পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি নগদ উল্লেখ থাকে, পণ্য বিক্রয় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, সেক্ষেত্রে যদি নগদ উল্লেখ থাকে লেনদেনটি নগদে, যদি নগদ উল্লেখ না থাকে লেনদেন বাকিতে। এই যে পণ্য ক্রয় বিক্রয়ের কথা আছে, এখানে ব্যক্তি বা ব্যক্তির নাম লেখা আছে, কিন্তু এখানে কি আছে, নগদের নাম উল্লেখ আছে। যেহেতু নগদ উল্লেখ আছে, তাহলে আমাকে মনে করতে হবে এটা কি, লেনদেনটি নগদ হয়েছে। সো লেনদেনটি নর্মালি নগদ যেমন হয় সেভাবে আমরা কি করব, কাউন্ট করে জাবেদা করব। তাহলে কি হবে, পণ্য নগদে বিক্রি করছে মানে ব্যবসায়ী কি আসছে, নগদ অর্থ আসছে, নগদ অর্থ সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে কি, ডেবিট, নগদান ডেবিট। অন্যদিকে কি হয়েছে, আয় হয়েছে, পণ্য বিক্রি পেলে কি হয়েছে, আয় হয়েছে, আয় বৃদ্ধি পেলে কি, আয় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে কিসের আয়, বিক্রির আয়। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। বাকিতে পণ্য ক্রয়, এই যে যাবে হবে এটা, এখানে জাস্ট বাকিতে লেখা নাই, একটু কাহিনী করা দিছে, এখানে সরাসরি লিখে দিছে। তাহলে কি হবে, বাকিতে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার কি, এক প্রকার দায়, দায় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। এরপর আসি দ্বারে পণ্য বিক্রয়। দ্বারে কি, দ্বারে পণ্য বিক্রয় করা হলো। ধরি আমরা এখানে একটা টাকার অঙ্ক বসাই, 5,000 টাকা। দ্বারে পণ্য বিক্রি করা হলো 5,000 টাকা। এখন কি কি হয়েছে, মূলত ব্যবসা থেকে 5,000 টাকা পণ্য চলে গেছে, বিক্রি হয়ে গেছে, এটা আয়। অন্যদেরকে কি টাকা পাইছে নাকি ভবিষ্যতে পাবো, যেহেতু বাকিতে টাকা পাই নাই, ভবিষ্যতে পাবো কত টাকা, 5,000 টাকা। যেটা আমি ভবিষ্যতে পাবো বাট এখনো পাই নাই, ভবিষ্যতে পাবো, ওটা আমার জন্য সম্পদ। অর্থাৎ এটা আমি ভবিষ্যতে পাবো, এটা আমার জন্য কি, সম্পদ। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট না ক্রেডিট, অবভিয়াসলি ডেবিট। কোন সম্পদ, দেনাদার বৃদ্ধি পাইছে। আমি যখন বাকিতে পণ্য বিক্রি করলাম তখন আমার কি দিয়েছে, দেনাদার বৃদ্ধি পাইছে, দেনাদার কি, সম্পদ। তাহলে দেনাদার হিসাব ডেবিট 5,000 টাকা। অন্যদিকে কি করছি, আমরা বিক্রি করছি, বিক্রি হলে আয় হয়েছে না, হ্যাঁ হয়েছে। কত টাকা বিক্রি করছিলাম, 5,000 টাকা। তাহলে বিক্রয় হিসাব, বিক্রয় এক প্রকার আয়, আয় বৃদ্ধি পেলে কি হবে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। তাহলে ক্রেডিট, বিক্রয় হিসাব 5,000 টাকা। আন্তঃফেরত। আন্তঃফেরত মানে কি, আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। আন্তঃফেরত মানে কি, বিক্রয় ফেরত। তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কিছু চালান এবং ক্যাশ মেমো আছে। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কি আছে, চালান এবং ক্যাশ মেমো। এই যে চালানের মধ্যে একটু নিচে করে দেখবা যে বিশেষ বিশেষ দ্রষ্টব্য বলে একটা কথা লেখা আছে, যে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। অর্থাৎ পণ্য যদি ফরমাইশ অনুযায়ী না পড়ে অথবা পছন্দ না হয়, তাহলে কি করা যাবে, ফেরত দেওয়া যাবে। আবার ক্যাশ মেমোতে লেখা আছে যে বিশেষ দ্রষ্টব্য দিয়ে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। কি হয় না, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। এটার কারণ কি, এই যে চালানের ক্ষেত্রে এটা বাকিতে লেনদেন হয়, এই জন্য কি হয় না, কি হয়, পণ্য ফেরত নেওয়া হয়। কিন্তু ক্যাশ মেমোর মাধ্যমে নগদে পণ্য বিক্রি হয়, এই জন্য কি হয়, যে বিক্রিত পণ্য কি হয় না, ফেরত নেওয়া হয় না। তার মানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যে বিক্রয় ফেরত যে যদি লেনদেন থাকে, তার মানে তোমাকে বুঝতে হবে যে ওটা বাকিতে বিক্রি করা হয়েছিল। বিক্রয় ফেরত তো এমনি এমনি আসে নাই, এটা তো বিক্রি করছি দেন আসছে, ফেরত আসছে। এই যে বিক্রি করা, ওটা কিন্তু বাকিতে বিক্রি করা হয়েছিল। সো আমাদের একটু ওদিকে চলে যেতে হবে, যে প্রথম দিকে চলে যেতে হবে। প্রথম দিকে কি ঘটনা ঘটেছিল, প্রথম দিকে বাকিতে বিক্রি করেছিল। বাকিতে বিক্রি করলে কিরকম হবে, দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। এটা কি, বাকিতে বিক্রি করলে, কিন্তু বাকিতে বিক্রি করলে দেনাদার বৃদ্ধি পাইছিল।
বিক্রয় অথবা আয় বৃদ্ধি পাইছিল, ঠিক আছে। এখন দেখো যখন ফেরত চলে আসছে, এখন কি দানাদার বৃদ্ধি পাইছে ওইটা কি দানাদার কি আছে নাকি কমে গেছে, হ্রাস পেয়ে গেছে? আমি তার কাছ থেকে তাকে পণ্য দিয়েছি, তার কাছ থেকে আমি টাকা পাইতাম, বাট সে পণ্যটা আমাকে দিয়ে দিছে, এখন তো আমি তার কাছ থেকে টাকা পাই না, তার মানে কি দানাদার হ্রাস পেয়ে গেছে। তো দানাদার যেহেতু সম্পদ এটা বৃদ্ধি পাইছে, ডেবিট ছিল, এখন হ্রাস পেলে কি হবে, সম্পদ হ্রাস পেলে কি হবে, জাস্ট উল্টে যাবে, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে জাস্ট ক্রেডিট হয়ে যাবে। তার মানে কি দানাদার কি পাইছিল, হ্রাস পাইছে। এই জন্য আমি কি করবো এখানে, এই যে পণ্য যেহেতু ফেরত চলে আসছে, এখন আমরা ফেরতে যাওয়া করতেছি, পণ্য যেহেতু ফেরত চলে আসছে, আমি যে তার কাছ থেকে টাকা পাইতাম সেটা কমে গেছে, তার মানে দেনাদার হ্রাস পেয়ে গেছে, দেনাদার হ্রাস পেলে কি হবে, ক্রেডিট হবে। অন্যদিকে কি হয়েছে, ক্রয় ফেরত, আরেকটা কি করছে, ক্রয় ফেরত, ক্রয় ফেরত কি হবে, ডেবিট হবে, সরি ক্রয় ফেরত না, এটা বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত ডেবিট হবে। এখানে দেওয়া হচ্ছে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, তার মানে কি আমি যেহেতু ফেরত দিয়েছি, তার মানে এটা পূর্বে যে লেনদেন ছিল ওটা আমি বাকিতে করেছিলাম, অর্থাৎ আমি বাকিতে ক্রয় করেছিলাম। বাকিতে ক্রয় করলে কি হয়, ক্রয় হিসাব ডেবিট হয়, পাওনাদার হিসাব ক্রেডিট হয়। তো যেহেতু এখন ফেরত পাঠিয়েছি, এখন তো সে আমার কাছ থেকে টাকা পায় না, তার মানে কি পাওনাদার হ্রাস হয়ে গেছে, পাওনাদার বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। কেন, পাওনাদার পাওনাদার এক প্রকার দায়, দায় বৃদ্ধি পেলে যেহেতু ক্রেডিট, পাওনাদার বৃদ্ধি পাইছিল তখন ক্রেডিট, এখন যেহেতু হ্রাস পাইছে উল্টে যাবে, তাহলে ডেবিট হয়ে যাবে। পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। অফু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে ধরো 1000 টাকা, ধরলাম 1000 টাকা, অপু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে 1000 টাকা। এখানে একটা শব্দ আছে প্রাপ্য, আরেকটা শব্দ লিখি আমি, এটা হচ্ছে প্রাপ্ত। প্রাপ্য এবং প্রাপ্ত, প্রাপ্য হচ্ছে আমি পাবো, বাট এখনো পাই নাই, আমি পাবো, ভবিষ্যতে পাবো, প্রাপ্য। আরেকটা প্রাপ্ত হচ্ছে আমি পেয়ে গেছি, প্রাপ্ত মানে কি আমি পেয়ে গেছি, আমার হাতে চলে আসছে, প্রাপ্য মানে আমার হাতে আসবে যে, এই যে প্রাপ্ত, প্রাপ্ত এটা হচ্ছে আয়, যেমন প্রাপ্ত কমিশন, অর্থাৎ আমি কমিশন পেয়ে গেছি, প্রাপ্ত বার্তা, ঠিক আছে। প্রাপ্ত মানে কি আমি হাতে পেয়ে গেছি, তার মানে এটা আয়। প্রাপ্য মানে আমি ভবিষ্যতে পাবো, যে যেটা আমি ভবিষ্যতে পাবো সেটা আমার জন্য কি সম্পদ, এটা কি সম্পদ, এটা মনে রাখবা। তাহলে এখানে কি ঘটলো, তপু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে 1000 টাকা, তাহলে কি হবে এখানে, প্রাপ্য কমিশন, প্রাপ্য কমিশনটা কি সম্পদ, প্রাপ্যটা কি সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট হবে, তাহলে প্রাপ্য কমিশন ডেবিট। অন্যদিকে হবে যে কমিশন আয় ক্রেডিট, কি হবে, ক্রেডিটে কমিশন, কমিশন এটা কি এক প্রকার আয়, আয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়, তার মানে কি কমিশন আয় ক্রেডিট। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, এটা উত্তোলনের জাবেদা পড়বে, উত্তোলনের জাবেদা কি, উত্তোলন হিসেব ডেবিট, নবায়ন নগদান হিসেব ক্রেডিট। বাট এখানে কি হয় নাই, নগদ উত্তোলন করে না, এখানে উত্তোলন করছে পণ্য, যেহেতু পণ্য উত্তোলন করছে, আমরা পণ্য কি বললাম, পণ্য মাল চেকের তিন নামে কি হয় না, কখনো হিসাব হয় না। তার মানে দেখো পণ্যটা উত্তোলন করছে, এটা পণ্যটা কি করা হয়েছিল, দোকানে ক্রয় করা হয়েছিল বিক্রির উদ্দেশ্যে, তার মানে যে ক্রয় করেছিল পণ্য ওখান থেকে কমে গেছে না, হ্যাঁ ওখান থেকে কমে গেছে, তাহলে ক্রয় ক্রয় যখন বাড়ে তখন ব্যয় হয়, তখন এটা কি ক্রয় ডেবিট হয়, কিন্তু ক্রয়ের পরিমাণে যখন কমে যায় তখন ডেবিট উল্টো কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব কি হবে, উত্তোলন এক প্রকার ব্যয়, যেহেতু উত্তোলন ব্যয়ের মতো কাজ করে,
তাই এটা কি ডেবিট। এরপর দোকান হতে পণ্য চুরি, দোকান হতে পণ্য চুরি। এই যে পণ্য, পণ্য মানে কি ক্রয়, ক্রয় কি হয়েছে হ্রাস পেয়েছে, তাহলে কি হবে ক্রেডিট হবে, ক্রয় হিসাব। এখন ডেবিট কি হবে এখানে, এই যে পণ্য চুরি এটা একটা দুর্ঘটনা না? হ্যাঁ এটা একটা দুর্ঘটনা, এটাকে আমরা বলি হচ্ছে বিবিধ ক্ষতি, অর্থাৎ ব্যবসায়ীর ক্ষতি হয়েছে। কি হয়েছে, ব্যবসায়ীর ক্ষতি হয়েছে। পণ্য চুরি হতে পারে, নষ্ট হতে পারে, অথবা আগুনে, আগুনে পুরো নষ্ট হয়ে যেতে পারে। এগুলো কি হবে, এগুলো হবে যে বিবিধ ক্ষতি। বিবিধ ক্ষতি ডেবিট। এরপর আসি ব্যবসায়ী হতে উত্তোলন। ব্যবসায়ী হতে উত্তোলন বলতে আমরা নর্মালি যেটা বুঝি সেটা হচ্ছে ব্যবসা থেকে নগদ অর্থ উত্তোলন করা হয়। তাহলে এটার জাবেদা কিরকম হবে, উত্তোলন ডেবিট। অন্যদিকে কি হয়, নগদ উত্তোলন, নগদ অর্থ কি হয়ে যাবে, চলে যাবে, নগদ অর্থ সম্পদ, সম্পদ হ্রাস ফেলে কি হবে ক্রেডিট হবে। তাহলে নগদ অংশ হিসাব ক্রেডিট। এরপর আসি ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন বলতে কি, মনে করো তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাও, তোমার ব্যবসায় একদিন কি হয়েছে, প্রচুর ইনকাম হয়েছে এবং কি হয়ে গেছে, টাকার পরিমাণ বেড়ে গেছে। এখন এত টাকা তোমার ব্যবসা প্রতিষ্ঠানে রাখা নিরাপদ নয়, তাই কি করলা, তোমার ব্যবসা প্রতিষ্ঠানের যে ব্যাংক অ্যাকাউন্ট ওখানে গিয়ে জমা রাখলা। ঠিক আছে, আবার যখন তোমার ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থ কমে যাবে অথবা শেষ হয়ে যাবে, তখন তুমি কি করলা, ওই টাকাটা ব্যাংকে যে রেখেছিলে ওই টাকাটা আনলা। তার মানে দেখো এখানে ব্যবসায় কিন্তু টাকা মালিকানা কিন্তু ব্যবসায়ের আছে, জাস্ট স্থানটা পরিবর্তন হয়েছে, যে সম্পদের যে কারিকুলাম ওটা পরিবর্তন হয়েছে, যেমন ব্যাংক সম্পদ থেকে নগদ সম্পদে কি হয়েছে, কনভার্ট হয়ে গেছে। তাহলে কি হবে, ব্যাংক হতে তোর মানে ব্যাংক থেকে নগদ অর্থ ব্যবসায় নিয়ে আসা, তাহলে নগদ সম্পদ বেড়ে যাবে, অন্যদিকে কি কমে যাবে, ব্যাংক থেকে অর্থ কমে যাবে, ব্যাংক সম্পদ হ্রাস পেয়ে যাবে। ক্যাশ বক্স হতে টাকা চুরি, চুরি, আগুনে নষ্ট, আগুনে বিনষ্ট, এগুলাকে আমরা বলবো সাধারণত বিবিধ ক্ষতি। বিবিধ ক্ষতি ডেবিট। অন্যদিকে কি ক্রেডিট হবে, ব্যবসা থেকে দেখো টাকা চুরি হলে কি হয়ে গেছে, ব্যবসা থেকে টাকা কমে গেছে, টাকা সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হলো, এটাও কি হবে, পণ্য, পণ্য হিসাব হয় না, কি হিসাব হয়, ক্রয় হিসাব হয়। পণ্য যে ক্রয় করেছিল সেখান থেকে কমে গেছে এখন, তাহলে ক্রয় হ্রাস হয়ে গেছে, তাহলে ক্রয় হ্রাস হয়ে গেলে কি হবে, ক্রেডিট হবে। তাহলে কি বললাম, দুর্ঘটনায়, আগুনে বিনষ্ট হলে পণ্য বা নগদ অর্থ, সেটা আমরা কি হিসেবে কাউন্ট করব, বিবিধ ক্ষতি হিসেবে। বিবিধ ক্ষতি ডেবিট। কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলেন, কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে কি করলেন, পরিশোধ করলেন। এটা কিভাবে করছে, এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, এটা হচ্ছে কর্মচারী, আর ও হচ্ছে মালিক। ঠিক আছে, এখন মালিক কি করলো ব্যবসা প্রতিষ্ঠানে, আচ্ছা এখানে দেখি কর্মচারী বেতন, বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলেন, মনে করো 5,000 টাকা। তাহলে মালিক ব্যবসা প্রতিষ্ঠানে 5,000 টাকা দিল, আবার ব্যবসা প্রতিষ্ঠান সেই টাকাটা কর্মচারীদের দিয়ে দিল। এখন ব্যবসা প্রতিষ্ঠান কর্মচারীদের দিয়েছে এটা কি, বেতন, বেতনটা হচ্ছে ব্যয়, তার মানে কি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয় বৃদ্ধি পাইছে, তাহলে আমরা লিখবো বেতন, বেতন ডেবিট। অন্যদিকে দেখো, এই যে মালিক ব্যবসা প্রতিষ্ঠানে কি দিছে, নগদ টাকা দিছে 5,000 টাকা, সেখান থেকে ব্যবসা প্রতিষ্ঠান কর্মচারী বেতন দিছে। এখন মালিক ব্যবসায় যা দেয় তা কি হয়, মালিক ব্যবসায় যা দেয় তা হচ্ছে মূলধন। তার মানে কি ব্যবসা প্রতিষ্ঠানে কি আসছে,
মূলধন আসছে, কি আসছে? মূলধন। 5,000 টাকা ব্যবসা প্রতিষ্ঠানে কি? মূলধন, কারণ মালিক যাই দেয় তাই মূলধন। ঠিক আছে? তার মানে এখানে কি বৃদ্ধি পাবে? মূলধন বৃদ্ধি পাবে। মূলধন বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। দেখো, মালিক ব্যবসা প্রতিষ্ঠানে টাকা দিয়েছে 5,000 টাকা, সে টাকাটা ব্যবসা প্রতিষ্ঠান কর্মচারীদের দিছে, আলটিমেটলি মালিক কর্মচারীদের বেতন দিয়েছে। কিন্তু এটা যদি একটু ডিপলি চিন্তা করি, দেখা যাচ্ছে মালিক ব্যবসা প্রতিষ্ঠান দিছে, সেখান থেকে কর্মচারী দিছে। ঠিক আছে? এরপর আসি অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট। পণ্য মানে ক্রয় হিসাব, ক্রয় হিসাব হ্রাস পেয়েছে, কি হবে? ক্রেডিট হবে। এরপর আগুন বিনষ্ট, দুর্ঘটনায় নষ্ট বিবিধ ক্ষতি। এরপর আসি আমরা বাট্টা। বাট্টা সাধারণত দুই প্রকার, কারবারি বাট্টা, নগদ বাট্টা। কারবারি বাট্টাকে আবার ব্যবসায়িক বাট্টা বলা হয় অথবা বিক্রয় বাট্টা বলা হয়। কারবারি বাট্টা দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে ক্রয়, একটা হচ্ছে বিক্রয়। ক্রয় বাট্টা বা বিক্রয় বাট্টা। কারবারি বাট্টা সব স্থান থেকে জাস্ট বিয়োগ দেওয়া হয়, কোনো হিসাবের বইতে কারবারি বাট্টা যোগ করা হয় না। এখন কেন যোগ করা হয় না, এটা যদি বুঝতে চাও তাহলে তোমাকে দ্বিতীয় অধ্যায়ের ক্লাসটা করতে হবে। দ্বিতীয় অধ্যায়ের ক্লাসটায় আমি বিস্তর আলোচনা করেছি কারবারি বাট্টা নিয়ে। আজকে আলোচনা করবো হচ্ছে নগদ বাট্টা। তো নগদ বাট্টাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রদত্ত বাট্টা, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। এখন মূলত ঘটনা হচ্ছে নগদ নগদ বাট্টা কি? মূলত ঘটনা হচ্ছে কি, নগদ বাট্টা কি? ধরো তুমি তোমার কোনো বন্ধুকে 500 টাকা ধার দিলা। কত টাকা ধার দিলা? 500 টাকা। কিন্তু সে টাকাটা কোনোভাবে দিতে চাচ্ছে না, কোনোভাবে দিতে, হয়তো তার নাই অথবা সে ইচ্ছে করে দিতে চাচ্ছে না, কিন্তু তুমি চাও যে টাকাটা দ্রুত আদায় করার জন্য। মাঝে মধ্যে এমন শর্ত দাও না যে আজকের মধ্যে যদি আহ তুই টাকাটা দিয়ে ফেলতে পারিস তাহলে তোর থেকে 50 টাকা কম দিব অথবা 100 টাকা ছাড় দিব, এরকম বলা হয় না? তুই না বললে হয়তো তোমার কোনো তোমার আশেপাশে কেউ বলছে এরকম, হয়তো শুনবা যে টাকা আদায় করার জন্য, দ্রুত আদায় করার জন্য কি হয়? ছাড় দেওয়া হয়, যে তুই আজকের মধ্যে টাকা দিয়ে ফেলতে পারলে এই যে 500 টাকা, সেখান থেকে তোর থেকে 50 টাকা কম দিব, যাতে করে সে দ্রুত টাকাটা কি করতে পারে? দিয়ে ফেলতে হবে। এই যে 50 টাকা যে ছাড় বা কম নেওয়া, এটাকে বলা হয় নগদ বাট্টা। 50 টাকা যে ছাড় বা নগদ বাট্টা, ছাড় বা কম নেয়া, এটাকে বলা হয় নগদ বাট্টা। ঠিক আছে? তাহলে এখন প্রাপ্ত বাট্টা বা প্রদত্ত বাট্টা কি? ধরো আমি একজন ব্যক্তি থেকে টাকা পাই, আমি একজন ব্যক্তি থেকে টাকা পাই, মনে করো 5,000 টাকা। এখন সে আমাকে টাকাটা দিতে চাচ্ছে না, সে আমার কি? দেনাদার। আমি তার কাছ থেকে টাকা পাই, সে আমার কি? দেনাদার। এখন সে আমাকে টাকাটা দিতে চাচ্ছে না, আমি তাকে বললাম যে তুমি যদি আজকের মধ্যে টাকা দিতে পারো, আমি তোমার থেকে 500 টাকা কম নেব। কত টাকা কম নিব? 500 টাকা কম নিব। 500 টাকা কি নিব? কম নিব। এখন দেখো, সে আমাকে টাকাটা দিয়ে ফেললো, 500 টাকা কম নেবো বলছিলাম, সেজন্য সে আমাকে কি করলো? টাকাটা দিয়ে ফেললো। সে আমাকে আলটিমেটলি কত টাকা দিল? 450 টাকা, 4,500 টাকা। সে আমাকে কত টাকা দিল? 4,500 টাকা। কিন্তু আদত ঘটনা এরকম ঘটেছে যে সে আমাকে 500 টাকা দিল, দেন আমি তাকে 50, সরি, সে আমাকে 5,000 টাকা দিল, দেন সেখান থেকে আমি তাকে 500 টাকা দিয়ে ফেলছি। তাহলে এটা যাবে না কি হবে? এই যে তার কাছ থেকে যে আমি 5,000 টাকা পাই, সে আমার দেনাদার। এখন এখন টাকাটা সে আমাকে দিয়ে দিছে না? টাকাটা সে আমাকে দিয়ে দিছে, তার মানে কি? দেনাদার কমে গেছে। কি হয়ে গেছে? দেনাদার কমে গেছে। দেনাদার কমে গেলে কি হবে? ক্রেডিট হবে। ক্রেডিট কত টাকা? 5,000 টাকা। কেন 5,000 টাকা? দেনাদারের পরিমাণ ছিল 5,000 টাকা। এখন তার সাথে একটা নিষ্পত্তি করে ফেলছে, আমাকে 4,500 টাকা দিয়ে দিয়েছে এবং আমি মেনে নিচ্ছি এটা। এজন্য কত টাকার দেনাদারের পরিমাণ কমে গেছে? 5,000 টাকা দেনাদারের পরিমাণ কমে গেছে। অন্যদিকে নগদান হিসাব, নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। নগদান কত কত টাকা বৃদ্ধি পাইছে? 4,500 টাকা। 4,500 টাকা, এটা কি? নগদ টাকা।
কিন্তু আমি পাইছিলাম 4,500 টাকা নগদ টাকা, আর অন্যদিকে নিষ্পত্তি হয়েছে কত টাকা? 5,000 টাকা। এখন এখান থেকে যে বার্তা দেওয়া হয়েছে, এটা কি বার্তা? এটা হচ্ছে প্রদত্ত বার্তা। এটা কি বার্তা? এটা হচ্ছে প্রদত্ত বার্তা। প্রদত্ত বার্তা মানে কি? আমি প্রদান করছি যে, কাকে প্রদান করছি? যে আমি যার কাছ থেকে টাকা পাই, যে দেনাদার, দেনাদারকে আমি কি কি করছি? বার্তা প্রদান করছি। এটাকে কি বলে? প্রদত্ত বার্তা। প্রদত্ত বার্তা এটা আমার জন্য আইনা ব্যয়। প্রথমত হচ্ছে আমি 5,000 টাকাটা পাওয়ার কথা, বাট আমি পাইছি হচ্ছে 4,500 টাকা, কারণ আমাকে 500 টাকা দিয়ে ফেলতে হয়েছে। এটা আমার জন্য ব্যয়। এটা আমার জন্য কি হবে? ব্যয়। ব্যয় বৃদ্ধি হলে কি হবে? ডেবিট হবে। এজন্য প্রদত্ত বার্তা 500 টাকা। প্রদত্ত বার্তা কি হবে? ডেবিট। ঠিক আছে। অন্যদিকে প্রাপ্ত বার্তা হতে পারে। প্রাপ্ত বার্তা এটা হচ্ছে পাওনাদারের সাথে, প্রদত্ত বার্তা হচ্ছে দেনাদারের সাথে রিলেটেড। তো প্রাপ্ত বার্তাটার সামনে জাবাদা দিয়ে করব। এর আগে একটা চোরা টেকনিক শিখে দিই। মনে করে এগুলো অনেক বস্তু, অনেক ঝামেলা। তো এগুলো সহজে কিভাবে কি করব, জাবেদাগুলো সলভ করব। এটার জন্য তোমরা এই নোটটা ফলো করতে পারো যে নগদ নগদ টাকা যেদিকে, বাট্টার টাকা সেদিকে। নগদ টাকা যেদিকে, বাট্টার টাকা সেদিকে। কেমন হয় আমরা দেখি। 10,000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো। 10,000 টাকা দেনা মানে কি? দেনা মানে হচ্ছে কর্জ, বা যেটা আমাকে তাকে দিয়ে ফেলতে হবে, আমার যেটা আমার কাছে আছে এবং তাকে দিয়ে ফেলতে হবে। অথবা আমরা কাকে দিব? এটা পাওনাদারকে দিব। দেনা এবং দেনাদার কিন্তু এক না। দেনা হচ্ছে এক প্রকার ঋণ বলা যায়, মানে একটা ঋণ স্বরূপ বলা যায় দেনাকে। তার মানে দেখো, 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা 9,000 টাকা প্রদান করা হলো। অর্থাৎ 10,000 টাকা কি হয়েছে এখানে? 10,000 টাকা পায় আমার কাছ থেকে। তার সাথে আমি কথাবার্তা বলে সেটা 9,000 টাকা করে ফেলছে, মানে 1,000 টাকা সে আমাকে ছাড় দিয়েছে, সে আমার কাছ থেকে নিচ্ছে না। এখন জাবেদাটা কিরকম হবে? নগদান হিসাব, নগদ টাকা চলে গেছে, কত টাকা চলে গেছে? 9,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট 9,000 টাকা। অন্যদিকে কি হয়েছে? দেনাদার কি হয়ে গেছে? সরি, পাওনাদার হ্রাস পেয়ে গেছে। হয়ে গেছে পাওনাদার হ্রাস পেয়ে গেছে। কত টাকার পরিমাণ পাওনাদার হ্রাস পেয়ে গেছে? 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। কারণ সে আমার কাছ থেকে 10,000 টাকা পাইতো। তার সাথে একটা নিষ্পত্তিতে বলছি যে আমি 9,000 টাকা দিব, তুমি আমার কাছ থেকে আর কোনো ধরনের টাকা বুঝতে পারবে না। অর্থাৎ 10,000 টাকাটা নিষ্পত্তি হয়ে গেছে। তাহলে পাওনাদার হিসাব ডেবিট 10,000 টাকা। এখন আর 1,000 টাকা গেল কই? দুদিকে তো টাকা সমান হতে হবে। আর 1,000 টাকা এটা হচ্ছে বাট্টা। এটা এখন কি বাট্টা কিভাবে বাই করব? মনে করো আমি বুঝতেছি না এটা প্রাপ্ত বাট্টা নাকি প্রদত্ত বাট্টা। আমি দেখবো হচ্ছে যে কি টাকাটা কোন দিকে বসাবো। এই যে নগদ যেদিকে, সোরা টেকনিক কি? নগদ টাকা যেদিকে, বাট্টার টাকা সেদিকে। নগদ টাকা যেদিকে, বাট্টার টাকা সেদিকে। এই যে 1,000 টাকা, এটা কে কম দিছে? কে পাইছে আলটিমেটলি? আমি না। সে আমার কাছ থেকে 10,000 টাকা পাইতো, কিন্তু তাকে দিছি কত টাকা? 9,000 টাকা। কিন্তু আমার দেওয়ার কথা ছিল কত টাকা? 10,000 টাকা। ঠিক আছে, আমি দিয়েছি কত? 9,000। আর 1,000 টাকা আমার কাছে আছে না? এটা আমার জন্য হয়ে যায় আয়, কারণ আমার 10,000 টাকা দিয়ে ফেলার কথা ছিল। এটা আনএক্সপেক্টেড, মানে এটা আমার 1,000 টাকা, 1,000 টাকা এটা পাওয়ার কথা ছিল না, বাট আমি পাইছি। এটা আমার জন্য আয়। তাহলে আয় কি হবে? আয় হবে ক্রেডিট। এটা আমি প্রদান করছি নাকি পাইছি? বার্তাটা অবভিয়াসলি পাইছি, তার মানে এটা কি? প্রাপ্ত বার্তা। প্রাপ্ত বার্তা হচ্ছে, সরি, এটা এটা হবে ক্রেডিট। প্রাপ্ত বার্তা হচ্ছে ক্রেডিট। এটা কেন প্রাপ্ত বার্তা ক্রেডিট হয়েছে? এদিকে বল।
এটা কেন প্রাপ্ত বার্তা ক্রেডিট হয়েছে? কারণ প্রাপ্ত বার্তা মানে এটা আমি পাইছি, এটা আমার জন্য আয়, এজন্য ক্রেডিট হয়েছে। অন্যদিকে এটা নগদ অর্থ 9,000 টাকা চলে গেছে, সেজন্য এটা নগদ অর্থ ক্রেডিট হয়েছে। এটা এই যে দেখো, নগদ যেদিকে আসছে বার্তার টাকাও সেদিকে, ক্রেডিট ক্রেডিট। জাস্ট মনে রাখবা যে নগদ যেদিকে বার্তার টাকা সেদিকে। দেনাদারের হতে 7,000 টাকা পাওয়ার পূর্ণ নিষ্পত্তিতে 6,500 টাকা পাই। মানে এটা এরকম ঘটনা না যে আমি আমি একজনের কাছ থেকে 7,000 টাকা পাই, কোনো কারণে সে আমাকে দিচ্ছে না, আমি তার কাছ থেকে বলছি যে তুমি যদি দিয়ে ফেলতে পারো তাহলে তোমার থেকে 500 টাকা কম নেবো। তাই সে আমাকে দিয়ে ফেললো কত টাকা? 6,500 টাকা। তার মানে কত টাকা পরিমাণের দেনাদার হ্রাস পেয়েছে? এখন 7,000 টাকা পরিমাণের দেনাদার হ্রাস পেয়েছে। দেনাদার এটা কি? দেনাদার হচ্ছে একটা সম্পদ। দেনাদার ডেবিট, সরি, দেনাদার ক্রেডিট হবে, কারণ কেন? এটা সম্পদ হ্রাস পাইছে 7,000 টাকা। অন্যদিকে নগদ অর্থ পাইছি না? হ্যাঁ পাইছি। কত টাকা পাইছি? 6,500। ডেবিট 6,500। এখানে আর 500 টাকা কোথায়? আর 500 টাকা হচ্ছে বাট্টা। এই যে দেখো, আমি তার কাছ থেকে টাকা পাই, অন্যদিকে আমি কত টাকা পাই? 7,000 টাকা। এটা ভেবে চিন্তা করো, আমি 7,000 টাকা তার কাছ থেকে পাইছি, দেন আমি 500 টাকা তাকে দিয়ে ফেলছি। আবার এই যে আমি যে দিয়ে ফেলছি, এটা আমার জন্য কি? এটা আমার জন্য হচ্ছে ব্যয়। এটা আমার জন্য কি? এটা হচ্ছে আমার জন্য ব্যয়। কি ব্যয়? প্রদত্ত বার্তা। প্রদত্ত বার্তা মানে কি? বার্তাটা আমি তাকে দিছি যে। এখন বলতে পারি এটা কেন ডেবিট হয়েছে? ডেবিট হয়েছে কারণ প্রদত্ত বার্তা এটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইলে কি হয়? ডেবিট হয়। এই জন্য এটা কি হয়েছে? ডেবিট হয়েছে। তো বার্তা হচ্ছে এতটুকুই। আমরা এখন একটা সাধারণ জাবেদা একটা পুরো অঙ্ক নিয়ে আলোচনা করব। জনাব শওকত 2017 সালে 1 জুলাই তারিখে নগদ 50,000 টাকা এবং 20,000 টাকার পণ্য দ্রব্য দিয়ে শওকত ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসার লেনদেন জমা। আচ্ছা, ব্যবসায়ের মধ্যে প্রথম তারিখ যাই দেয় তাই হচ্ছে মূলধন। ঠিক আছে, প্রথম তারিখ যাই দেয় তাই হচ্ছে কি? মূলধন। এখানে কি দিছে? নগদান 50,000 টাকা, পণ্য 20,000 টাকা। জুলাই 1, নগদান নগদান হচ্ছে 50,000 টাকা। পণ্য, সরি পণ্য হবে না, এটা কি হবে বলছিলাম? এটা হবে ক্রয়। 20,000। এখন নগদ অর্থ 50,000, ক্রয় ক্রয় হচ্ছে 20,000, টোটাল কত? 70,000। এখন ডেবিটের 70,000 কিন্তু ক্রেডিট 1 টাকা নয়। এটা হতে পারে না। ডেবিট ক্রেডিট কি হবে? সবসময় সমান হবে। তাহলে এটা ক্রেডিট কি হবে? তোমাদের প্রথমে বলছিলাম যে প্রথম তারিখ ব্যবসায়ী প্রতিষ্ঠানে যা দিয়ে, মানে যা দিয়ে ব্যবসা শুরু করা হয় তাই হচ্ছে মূলধন ব্যবসায়ী প্রতিষ্ঠান। অর্থাৎ প্রথম তারিখ যাই দেয় তাই হচ্ছে কি? মূলধন। তাহলে প্রথম তারিখ কি কি দিছে? কি দিয়ে ব্যবসা শুরু করছে? টোটাল 70,000 টাকা দিয়ে, 70,000 জিনিসপত্র বা 70,000 টাকা দিয়ে কি করছে? ব্যবসা শুরু করছে। এই পুরো টাকাটা এটা হচ্ছে মূলধন। এই পুরো টাকাটা এটা কি? এটা হচ্ছে মূলধন। তাহলে আমরা মূলধন হিসাব কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে মূলধন হিসাব ক্রেডিট 70,000 টাকা। সো এরপর জুলাই 2 জনতা ব্যাংক হিসাব খোলা হলো 20,000 টাকা। জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা, অর্থাৎ অ্যাকাউন্ট খোলা হলো। হিসাব খোলা মানে কি? অ্যাকাউন্ট খোলা। মানে আমার অ্যাকাউন্ট খুলছে এখানে, সেখানে 20,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলছি, তার মানে দাঁড়াই
যে নগদ অর্থ আমার কাছ থেকে চলে গেছে, কিন্তু ব্যাংকে যেটা আমার জন্য সম্পদ, ওই যে ব্যাংকে আমার কত টাকা, 20,000 টাকা বৃদ্ধি পাইছে। ব্যাংক হিসাব ডেবিট কত টাকা, 20,000 টাকা। ব্যাংক হিসাব ডেবিট 20,000 টাকা, বন্ধ দিয়ে কি গেছে, নগদ অর্থ কমে গেছে। এরপর জুলাই 7, ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয়। ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয় 22,000 টাকা। কম্পিউটারটা এটা হচ্ছে সম্পদ, এটা ক্রয় হিসেবে কাউন্ট হবে না, এটা হচ্ছে কি হিসেবে কাউন্ট হবে, অফিস সরঞ্জাম হিসেবে। কম্পিউটার এটা কি, অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম 22,000 টাকা। অন্যদিকে কি হয়ে গেছে, এই অফিস সরঞ্জাম ক্রয় করার ফলে ব্যবসা থেকে টাকা চলে গেছে, কত টাকা চলে গেছে, 22,000 টাকা চলে গেছে। নগদান হিসাব 22,000 টাকা। এরপর আসি 9 তারিখ, রুমি ট্রেডার্সের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 10,000 টাকা। অর্থাৎ এটা হচ্ছে যে রুমি ট্রেডার্সের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 10,000 টাকা। আমি পণ্যটা বিক্রি করছি, কিন্তু টাকাটা ক্যাশ দেয় নাই, মানে ক্যাশ টাকা দেয় নাই, সে আমাকে চেক দিছে। এখন তো চেক নামে কোনো হিসাব হয় না, তাহলে কি হিসাবে চেকটা আমরা কি হিসাবে কাউন্ট করবো? দেখো, চেকের সাথে ব্যাংকের সম্পর্ক বেশি নাকি নগদ অর্থের সম্পর্ক বেশি? অবভিয়াসলি ব্যাংকের সম্পর্ক বেশি। যেহেতু ব্যাংকের সম্পর্ক বেশি, আমরা চেককে আমরা ব্যাংক হিসেবে কাউন্ট করবো। চেককে আমরা কি হিসাবে কাউন্ট করবো? ব্যাংক হিসাবে। তাহলে কত তারিখ? 9 তারিখ। ব্যাংক হিসাব 10,000 টাকা। অন্যদিকে কি হয়েছে, আমি যে বিক্রি করছি এটা আমার জন্য কি, অথবা ব্যবসায়ের জন্য কি, আয়। কোন ধরনের আয়? বিক্রয় আয়, তাহলে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব কি হবে? বিক্রয় হিসাব হবে যে ক্রেডিট। এরপর 10 তারিখ, বাবুল ট্রেডার্সের নিকট হতে 10% বাট্টায় ক্রয় 15,000 টাকা। বাবুল ট্রেডার্সের নিকট হতে 10% ক্রয় 15,000 টাকা। এখানে দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে কারো এবারটা, একটা হচ্ছে এটা বাকিতে লেনদেন হয়েছে। কেন বাকিতে লেনদেন হয়েছে? দেখো, ব্যক্তি প্রতিষ্ঠান নাম লেখা আছে, বাট নগদ লেখা নাই। কি নাই? নগদ লেখা নাই। যেহেতু প্রতিষ্ঠান নাম লেখা আছে কিন্তু নগদ লেখা নাই, তাই এটা কি হবে, বাকিতে হয়েছে বলে মনে করতে হবে। এখন 15,000 টাকার 10% কত? আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখি, 15,000 টাকা 15,000 টাকা 10% হচ্ছে 1,500 টাকা। তাহলে 15,000 টাকা থেকে যদি 1,500 টাকা চলে যায়, কি বললাম, কারবারি বাট্টা, ব্যবসায়িক বাট্টা, বিক্রয় বাট্টা সবসময় বাদ যায়, তাহলে টোটাল দাঁড়ায় 13,500 টাকা। যে 13,500 টাকা হয়, এটা মেবি 10 তারিখ, 10 তারিখ বাবুল ট্রেডার্সের নিকট হতে 10% বাট্টা ক্রয়। ক্রয় হিসাব 13,500। অন্যদিকে আমি যে ক্রয় করছি, আমি কি টাকাটা দিয়ে ফেলছি সাথে সাথে? দিই নাই, এটা আমি পরে দিব। যেটা আমি পরে দিব, বাধ্যতামূলক দিয়ে ফেলতে হবে, সেটা আমার জন্য কি, সেটা আমার জন্য দায়। তাহলে দায় কোন ধরনের দায়? পাওনাদার। কি বৃদ্ধি পেয়েছে? তাহলে পাওনাদার বৃদ্ধি পেয়েছে। পাওনাদার বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। কেন ক্রেডিট হবে? পাওনাদার যেহেতু একটা দায়, দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাই
পাওনাদার হিসাব ক্রেডিট 13,500 টাকা। এরপর আছে 12 তারিখ অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ 4,000 টাকা। দেখো অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ, অফিসের ভাড়া এটা আমার জন্য ব্যয়, বাট এটা যখন আমি আগে পরিশোধ করে দিব এটা আমার জন্য সম্পদ হবে। যখন ব্যয় আগে পরিশোধ করে ফেলবো সেটা আমার জন্য কি হবে, সম্পদ হবে। কারণ আমি টাকাটা দিয়ে ফেলছি বাট সুবিধাটা এখনো বুক করি নাই, সুবিধাটা আমি ভবিষ্যতে বুক করবো, যে এটা আমার জন্য কি হবে, সম্পদ হবে। 12 তারিখ অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া কত টাকা, 4,000 টাকা। অন্যদিকে আমার কাছ থেকে ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে কি চলে গেছে, নগদ অর্থ চলে গেছে। নগদ অর্থ চলে গেলে কি হবে, ক্রেডিট হবে। নগদান হিসাব ক্রেডিট 4,000 টাকা। 15 জুলাই বাবুল ট্রেডার্সের নিকট পণ্য ফেরত পাঠানো হলো 1,000 টাকা। কারবার এবারটা বাদে কি করলো, বাবুল ট্রেডার্সের নিকট পণ্য ফেরত পাঠানো হলো 1,000 টাকা। এই যে বাবুল ট্রেডার্সের কাছ থেকে কি করলো, বাকি তো পণ্য ক্রয় করেছিল, এখন সেটা কি করতেছে, ফেরত পাঠাচ্ছে। তাহলে ফেরত পাঠালে কি হবে, 15 তারিখ 15 তারিখ ফেরত পাঠালে কি হবে, প্রথমে আমাকে কি করতে হবে, পণ্যটা যে ক্রয় করেছিলাম বাকিতে সেটা সেই জায়গাতে যেতে হবে। যে দেখো এখানে পাওনাদার বৃদ্ধি পাইছিল, বাট এখন পাওনাদারটা হ্রাস পেয়ে যাবে। কত টাকা পরিমাণ পাওনাদার হ্রাস পেয়ে যাবে, 1,000 টাকা পরিমাণ পাওনাদার কি হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে। যখন পাওনাদার হ্রাস পেয়ে যাবে তখন কি হয়ে যাবে, জাস্ট উল্টে যাবে। এটা বৃদ্ধি পাইছিল যখন ক্রেডিট হয়েছিল, এখন ডেবিট হয়ে যাবে। পাওনাদার হিসাব ডেবিট 1,000 টাকা। কারণ এখানে বলা হয়েছিল যে 1,000 টাকার সময় পরিমাণ পণ্য কি হয়ে গেছে, ফেরত পাঠানো হয়েছে। ক্রেডিটে বসবে হচ্ছে ক্রয় ফেরত। সো এখানে আরো 3টা বাকি আছে। এটা তোমরা জাস্ট এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন আমি এগুলো মুছে দেন বাকিগুলো এখানে লিখে দিব। আই থিঙ্ক ইনস্টিটিউশন নেওয়া শেষ। এরপর 20 জুলাই কি হয়েছে, ব্যবসার প্রচারণা বাবদ 3,000 টাকা। ব্যবসা প্রচারণাটা কি, বিজ্ঞাপন। বিজ্ঞাপন এটা এক প্রকার খরচ। সো খরচ যখন বেড়ে গেছে তখন আমাদের কি করতে হবে, সেটা জাবতা করে ফেলতে হবে। তাহলে বিজ্ঞাপন খরচ ডেবিট বৃদ্ধি পাইছে কত টাকা, 3,000 টাকা। এরপর কি হয়ে গেছে, নগদ অর্থ কমে গেছে না, হ্যাঁ নগদ অর্থ কমে গেছে। কত টাকা কমে গেছে, 3,000 টাকা কমে গেছে। নগদ অর্থ 3,000 টাকা কমে গেছে। 23 জুলাই বাবুল ট্রেডার্সকে চেক প্রদান 5,000 টাকা। কেন চেক প্রদান করা হয়েছে, কারণ তার কাছ থেকে যে বাকি তো ক্রয় করছিল না, কত টাকার, 13,500 টাকার, সেখান থেকে 1,000 টাকা কমে গেছে। 1,000 টাকা কি হয়ে বলছে, পণ্য ফেরত আসছে, জাস্ট 1,000 টাকা কমে গেছে। এখন আরো 5,000 টাকা পরিশোধ করবে কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে। তো চেকের মাধ্যমে কি করলে, চেকের মাধ্যমে তো কোনো হিসাব হয় না, হিসাব হয় কিসের মাধ্যমে, হিসাব হয় হচ্ছে ব্যাংকের মাধ্যমে। এখন যে ব্যাংকের মাধ্যমে তাকে যে প্রদান করা হচ্ছে চেকটা, এর ফলে কি হয়েছে, সে যে পাওনাদারের যে সে যে পাওনাদার,
তার কাছ থেকে যে আমার কাছ থেকে যে পাই, সে যে পাওনাদার, এটা পাওনাদারের যে 5,000 টাকা পরিমাণ পাওনাদার কমে গেছে না? হ্যাঁ, 5,000 টাকা পরিমাণ পাওনাদার কি হয়ে গেছে, কমে গেছে। এজন্য আমরা পাওনাদারকে 5,000 টাকার জন্য ডেবিট করে ফেলবো। পাওনাদার হিসাব ডেবিট। অন্যদিকে কি চলে গেছে, আমি চেকের মাধ্যমে পেমেন্টটা করছি। চেকের মাধ্যমে পেমেন্ট করলে বা চেক দিয়ে কোনো ধরনের কি হয় না, হিসাব হয় না। হিসাব কিসের মাধ্যমে হয়? তাহলে আমরা ব্যাংকের মাধ্যমে করব। এরপর 25শে জুলাই জনাব শওকতের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ। এখন ব্যক্তিগত খরচ ব্যবসায়ী হতে পরিশোধ বলতে কি বোঝায়? আলটিমেটলি ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে পরিশোধ বলতে বোঝায় ব্যবসা প্রতিষ্ঠান। আমার এটা হচ্ছে ব্যক্তি, এটা হচ্ছে আমার খরচ, এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে ব্যক্তিগত খরচ পরিশোধ করা মানে আমি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কত টাকা, এখানে লেখা আছে 2,000 টাকা। ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি 2,000 টাকা উত্তোলন করছি, দেন আমার খরচ মিটেছে। তাহলে এখানে কি হবে? উত্তোলন ঘটেছে। তাহলে আমরা কি করব? উত্তোলনের জাবেদা করব। উত্তোলনের জাবেদা কি? উত্তোলন হিসাব, উত্তোলন ডেবিট 2,000 টাকা কি হ্রাস পেয়েছে? উত্তোলনের পরে নগদ অর্থ হ্রাস পেয়েছে। $2,000। এরপর জুলাই 30, কর্মচারী রায়হানের বেতন অপরিশোধিত রয়েছে 3,500 টাকা। এটা ব্যয়, এটা কি? ব্যয়, বাট এখনো পরিশোধ করে নাই। যখন ব্যয় পরিশোধ করে নাই বলতে সে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা পাই। কে পাই? কর্মচারী রায়হানকে, যেহেতু তার মাসে বেতন পরিশোধ করে ফেলি নাই, সেটা কি হয়ে গেছে? বকেয়া থেকে গেছে। ব্যয় বকেয়া মানে খরচ, এটা যদি বকেয়া থেকে যায় সেটা আমরা দায় হিসেবে কাউন্ট করব। অর্থাৎ এই বকেয়া টাকাটা আমাকে একটা সময় গিয়ে দিয়ে ফেলতে হবে বাধ্যতামূলক। ঠিক আছে? অন্যদিকে যদি টাকাটা যদি আমি অগ্রিম পরিশোধ করে ফেলতাম, এই যে বকেয়া, অগ্রিম বকেয়া, সরি অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় তখন হতো কিটা? সম্পদ। এই যে আমরা প্রথমে কোথায় জানি পড়ছি, কোথায় জানি এখানে করছিলাম যে এই যে অফিসে ভাড়া অগ্রিম পরিশোধ, এখানে অগ্রিম না করে কি হয়েছে? বাকিতে রেখে গেছে। সেজন্য এটা কি হবে? সেজন্য এটা হবে হচ্ছে দায়। এটা জাবেদা কিরকম? 30 তারিখ এটা জাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট কত টাকা? 3,500 টাকা। বকেয়া বেতন, বকেয়া বেতন এটা কি? দায়। বকেয়া বেতন হিসাব 3,500 টাকা। তো এটা হচ্ছে সাধারণ জাবেদা। আমাদের যদি সাধারণ জাবেদা বলে, প্রশ্ন বলা থাকবে যে লেনদেনগুলো সাধারণ জাবেদা করো, তাহলে আমরা এভাবে করব। সাধারণ জাবেদার পরে জাবেদাকে শ্রেণীবিভাগ করলে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদার মধ্যে কি কি রয়েছে? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। অন্যদিকে প্রকৃত জাবেদার মধ্যে কি রয়েছে? সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, অন্যান্য জাবেদা। এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই চারটা: ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত। আমরা এখানে ওগুলো দেখবো। প্রথমে দেখি ক্রয় জাবেদা। বাকিতে ক্রয়ের ক্ষেত্রে যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে ক্রয় জাবেদা বলে। বাকিতে ক্রয় করতে যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে কি বলে? ক্রয় জাবেদা বলে। দেখো, সাধারণ জাবেদা এক প্রকার, ক্রয় জাবেদা অন্যরকম। সাধারণ জাবেদার মধ্যে ক্রয় জাবেদা একরকম, এখানে ক্রয় জাবেদার মধ্যে অন্যরকম। তোমাকে যদি বলে প্রশ্নে জাস্ট ক্রয় জাবেদা প্রস্তুত করো, দেন তুমি এ ধরনের ছক এঁকে জাবেদা প্রস্তুত করবা। যদি তোমাকে সাধারণ জাবেদা প্রস্তুত করতে বলে, তাহলে তুমি এই যে প্রথমে যেটা করলাম, এতক্ষণ ধরে যেটা করে আসলাম সেটা করবা। ঠিক আছে? এখন গড় কিরকম? তারিখ থাকবে
ক্রেডিট হিসাব খাত, শর্ত ঘর থাকবে একটা, চালানের নম্বর থাকবে একটা, সূত্র থাকবে একটা। এই যে বাকিতে ক্রয় করলে যেটা জাবেদা হয়, ডেবিট ক্রেডিট নির্ণয়, এটা লেখা থাকবে। এখন এখানে হচ্ছে যে ঘরের মধ্যে সবগুলো মুখস্থ রাখা যায়, জাস্ট একটা জায়গায় কনফিউশন তৈরি হয় যে মাঝে মধ্যে এটা ক্রেডিট আছে অথবা মাঝে মধ্যে ডেবিট হিসাব খাত হতে পারে, আবার মাঝে মধ্যে ডেবিট ক্রেডিট হিসাব খাত হতে পারে। এখন কখন ডেবিট হিসাব খাত হবে, কখন ক্রেডিট হিসাব খাত হবে, এটা বোঝার জন্য তোমাকে আগের দিকে আসতে হবে যে জাবেদা। দেখো, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এই যে পাওনাদার হিসাব ক্রেডিট, এদিকে কিসে আছে, ক্রেডিট আছে, তাই এখানে হবে যে ক্রেডিট হিসাব খাত। যদি পাওনাদার হিসাব এখানে যদি ডেবিটে থাকতো সামনে থাকতে পারে, যদি ডেবিট থাকতো এখানে আমরা ডেবিট হিসাব খাত লিখতে পারতাম। যদি পাওনাদার না থেকে দেনাদার থাকে, দেন দেনাদার যদি দেনাদার সাথে যেটা বসে, দেনাদার যদি ডেবিটে থাকলে এদিকে আমরা ডেবিট বসাবো, ক্রেডিটে থাকলে ক্রেডিট বসাবো। আমরা জাস্ট দেনাদার পাওনাদার দেখবো যে দেনাদার অথবা পাওনাদার যে কোনো একটা থাকবে। এটা কোন দিকে আছে, ডেবিট আছে না ক্রেডিট আছে, যেদিকে থাকবে আমরা সেটার হিসাব খাত লিখে দিব এখানে। সো এটা হচ্ছে ক্রয় জাবেদা। এখানে চালান নম্বর কেন আছে, চালান হচ্ছে বাকিতে ক্রয়ের জন্য প্রস্তুত করা হয়, যেটা দ্বিতীয় অধ্যায়ে তোমাদের পড়ানো হয়েছে। বাকিতে ক্রয় বিক্রয়ের জন্য কি ব্যবহার করা হয়, চালান। এই জন্য এখানে যে বাকিতে ক্রয় করলে সেটাকে আমরা কি কি হিসেবে কাউন্ট করবো, ক্রয় জাবেদা হিসেবে কাউন্ট করবো। এটা হচ্ছে কি চালানের সাথে কি রিলেটেড। আমরা কিছু উদাহরণ দেখি। নভেম্বর 5 জনি ট্রেডার্সের নিকট হতে প্রতি পাউন্ড 200 টাকা করে 500 পাউন্ড চা ক্রয়, কারো এবারটা 5%, সালাম নম্বর 553, শর্ত 533, শর্ত 3/10, নিট 30। এবার আমরা এটা ক্যালকুলেশন করি, কয় পাউন্ড 500 পাউন্ড কত টাকা করে, 200 টাকা করে। 500 পাউন্ড 200 টাকা যদি গুণ করি তাহলে দাঁড়ায় 1 লক্ষ টাকা। কত টাকা, 1 লক্ষ টাকা। এখন 1 লক্ষ টাকা থেকে কে বাদ দিতে হবে, কারো ব্যাপারটা বাদ দিতে হবে। কারো ব্যাপারটা কত পার্সেন্ট, 5%। 1 লক্ষ টাকার 5% হচ্ছে 5,000 টাকা, তার মানে তারাই হচ্ছে 95,000 টাকা। সেখানে আমরা কি লিখবো, ওই যে ব্যক্তি, এখানে ব্যক্তির নাম অথবা পাওনাদার হিসাব অথবা ব্যক্তির নাম লিখবো। বেটার হয় ব্যক্তির নাম লিখলে, তাহলে জনি ট্রেডার্স হিসাব, শর্ত কত, 3/10, নেট 30। অর্থাৎ 10 দিনের মধ্যে বাকি টাকাটা বা পাওনা টাকাটা দিয়ে ফেলতে পারলে 3% ছাড় দিবে, অন্যথায় 30 দিনের মধ্যে দিয়ে ফেলতে হবে। এটা কিরকম হয়, এটা বোঝার জন্য তোমাকে দ্বিতীয় অধ্যায়ের চালানের যে ক্লাসটা, দ্বিতীয় অধ্যায়ে যে ক্লাসটা সেটা করতে হবে। দ্বিতীয় অধ্যায়ে অনেক বেসিক আলোচনা করা হয়েছে, এটা তোমাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ। এখানে চালান নম্বর হচ্ছে কত, 533। এরপর নভেম্বর 12, জাফর ব্রাদার্সের নিকট হতে প্রতি লিটার জাফর ব্রাদার্সের নিকট হতে প্রতি লিটার 120 টাকা করে 300 লিটার সয়াবিন তেল ক্রয়, কালো এবারটা 4%, চার নম্বর 534, শর্ত আরোপ করে নাই। তাহলে 300 গুণ 120, যদি আমরা একটু ক্যালকুলেট করে দেখি, 300 গুণ 120 সমান 36,000। এটার 4%, এটার 4% হচ্ছে 1,440। তাহলে 1,440,000 টাকায়
তাহলে দাঁড়ায় ৩৬,৫৬০। উত্তর হবে কত? ৩৬,৫৬০। তাহলে কত? ১,২৯,৫৬০ টাকা। সো এটা হচ্ছে ক্রয় জাবেদার উদাহরণ। এখন আমরা আসি বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদাও ঠিক সেম, জাস্ট বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে বলা হয় বিক্রয় জাবেদা। তো গড়টাও সেম হবে। এই যে দেখো এখানে কিন্তু পাওনাদার নাই, আছে কি দেনাদার। তাহলে দেনাদার কোন দিকে আছে? ডেবিট দিকে আছে, তাই এটা কি হয়েছে? ডেবিট হিসাব খাত। এখন কলাম আরেকটা ছিল এখানে, আরেকটা কলাম হবে, এটার নাম হবে শর্ত। তাহলে নভেম্বর 1-এ দেখি মিলি স্টোর্স ঢাকায় নিকট প্রতি কেজি 100 টাকা করে 50 কেজি মসুর ডাল বিক্রয়, কারবারি বাটা 2%, চালান নং 253। শর্তগত 3/10 নেট 20, অর্থাৎ অর্থাৎ 10 দিনের মধ্যে দিয়ে ফেললে 3% ছাড় পাবে, অন্যথায় 20 দিনের মধ্যে অবশ্যই অবশ্যই দিয়ে ফেলতে হবে। এখানে আমরা রাফটা করে নিই। 100 গুণ 50 সমান 5,000, মাইনাস 2% বাট্টা কত? 5,000। 5,000 2% হচ্ছে 100 টাকা, তার মানে হচ্ছে যে 4,900। তাহলে মিলি স্টোর $4,900। এরপর আসি নভেম্বর 8, রতন স্টোরের নিকট প্রতি পাউন্ড 220 টাকা করে 100 পাউন্ড চা বিক্রয়। বাট্টা 3%, চালান 254। 220 টাকা করে 100 পাউন্ড। সমান হচ্ছে 22,000 টাকা। এটা কয় পার্সেন্ট? 3%। সমান 660। তাহলে রতন স্টোরের নিকট প্রতি পাউন্ড, রতন স্টোর হিসাব 21,340, 21,340। যদি আমরা এগুলো যোগ করে দেখতে পাই, 26,240। সো এটা ছিল এতটুকুই বিক্রয় জাবেদা। সো আমরা এখন ক্রয় ফেরত জাবেদা নিয়ে আলোচনা করব। ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হলে যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে ক্রয় ফেরত জাবেদা বলে। উদাহরণস্বরূপ, উদাহরণ আগে আমরা একটু কোডটা দেখে নিই। তারিখ ডেবিট হিসাব খাত, এখানে ডেবিট নোট নম্বর হবে। সূত্র পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এটা হচ্ছে ক্রয় ফেরতের কি সূত্র, জাস্ট এখানে লিখে দিলাম। যেহেতু পাওনাদার ডেবিট আছে তাই আমরা এখানে কি করছি? ডেবিট হিসাব করছি। এপ্রিল 1, এপ্রিল 1-এর মধ্যে আছে জামান এন্ড সন্স, জামান এন্ড সন্স।
50 টাকা করে 40 কেজি। তো 2000 টাকা 2% হচ্ছে 80 টাকা। 2000 টাকা থেকে যদি 80 টাকা বাদ দিই তাহলে পাওয়া যায় 1920 টাকা। তাহলে আমরা এখান থেকে এদিকে বসাবো বিভিন্ন নম্বর 187, সূত্র রাইট চিহ্ন 1920। এপ্রিল 17তে কি হয়েছে? লতিফ স্টোরকে প্রতি পাউন্ড 170 টাকা করে 15 পাউন্ড চা পাতার নমুনা মাফিক না হওয়ায় ফেরত পাঠানো হলো। তাহলে কত টাকা এখানে? 170 টাকা করে 15 পাউন্ড। 170 গুণ 15, 2550 টাকা। কার্বাইবারটা আচ্ছা, এখানে কার্বাইবারটা দেওয়া নাই। যেহেতু কার্বাইবারটা দেওয়া নাই তাহলে আমাদের কার্বাইবারটা নিয়ে হিসাব করার বা চিন্তা করার কোনো দরকার নেই। লতিফ স্টোর $4,770। এটা হচ্ছে ক্রয় ফেরত। এখন আমরা আলোচনা করব বিক্রয় ফেরত নিয়ে। বিক্রয় ফেরত কি? বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে বিক্রয় ফেরত জাবেদা বলে। উদাহরণ আগে আমরা একটু গড়টা দেখে নিই। তারিখ, ক্রেডিট হিসাব কার্ড, ক্রেডিট নোট নম্বর, সূত্র, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এখানে ক্রেডিট হিসাব কেন হয়েছে? যেহেতু দেনাদার ক্রেডিট আছে তাই। তাহলে এপ্রিল 3, এর মধ্যে কি হয়েছে? রাতুল ট্রেডার্সের নিকট হতে প্রাপ্তি প্রতি প্যাকেট 250 টাকা করে 10 প্যাকেট গুঁড়া দুধ মেয়াদ উত্তীর্ণ হয়ে ফেরত পাওয়া গেছে। কার্বাইবারটা 3%, নোট নম্বর 165। তাহলে আমরা একটু রাফটা করে নিই। 250 গুণ 10 হবে 2250। সরি, 2250 হবে না, 250 গুণ 10 2500 হবে এটা। তাহলে 2500 টাকা কত টাকা বাদ দেবো আমরা? 3%। 2500 3% কত? 75 টাকা। তাহলে উত্তর দাঁড়াবে 2425 টাকা। রাতুল ট্রেডার্স হিসাব। এরপর আছে এপ্রিল 24-এ রাশেদ অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি ডজন 180 টাকা করে 6 ডজন সাবান ফরমাইশ অপেক্ষা বেশি সরবরাহ করায় ফেরত পাওয়া গেছে। সমস্যা নাই, ফেরত পাওয়া গেলে আমরা এটা হিসাব করে ফেলবো। এখন 180 টাকা 6 ডজন, 180 টাকা করে যদি হয় 6 ডজন 1080 টাকা। তাহলে 1080 টাকাতে কত পার্সেন্ট বাট্টা দিতে হবে? 4%। তাহলে 4% হচ্ছে 43 টাকা। 1080 টাকা থেকে যদি আমরা 43 টাকা বাদ দিয়ে দিই পাই 1037 টাকা। তাহলে রাশেদ অ্যান্ড ব্রাদার্স একশো 1037 টাকা। তো এটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। এখানে 4টা হচ্ছে, একটা সাধারণ জাবেদা, এটা গুরুত্বপূর্ণ, আর হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত জাবেদা।